তাদেরকে ইতিহাস সবচেয়ে বেশি মনে রেখেছে। আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কোনো এমন মানে সামর্থ্য ছিল না, অর্থবিত্ত খুব একটা বেশি ছিল না, কিন্তু তার ছিল সৃজনশীল ক্ষমতা, দক্ষতা, তার কবিতা লেখার প্রতিভা, তার সমাজের প্রতি দায়বদ্ধতা। তার ব্রিটিশ সাম্রাজ্য তিনি কাঁপিয়েছিলেন, কিন্তু তিনি ওই সময়ে বড় কোনো রাজনৈতিক ছিলেন না, কিংবা তার জমিদার কিংবা সেই রকম প্রতিপত্তি তার ছিল না, কিন্তু তার ছিল এক মহৎ চিন্তা, যার ফলে তাকে পুরো ব্রিটিশ সময়েই তাকে নানাভাবে ক্ষণে অক্ষণে তাকে কারারুদ্ধ হতে হয়েছে। তার চেয়ে অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, তারাও মনে হয় ব্রিটিশরা একজন কবি যিনি নিঃস্ব, যিনি অসহায়, যিনি তার পুত্র মারা গেছে, তার লাশটা বহন করার মতো অর্থ যার কাছে নেই, দাফন করার সৎকার করার মতো পুত্রকে রেখে তিনি পাবলিশারের কাছে পত্রিকা অফিসে তিনি লাশ সৎকার করার জন্য টাকার জন্য যিনি আবেদন করেছেন, তাকে ব্রিটিশ এত ভয় পেয়েছে, সে ব্রিটিশকে নাড়িয়ে দিয়েছে। আমার সাথে একমত হবেন কিনা জানি না, পৃথিবীতে আপনি কাজী নজরুল ইসলামের মতন একজন কবির অস্তিত্ব খুঁজে পাবেন না। একমাত্র কাজী নজরুল ইসলাম যিনি কখনো রাজশক্তির কাছে কখনো আপোষ করেননি। আপনি কোন কবি বলেন, একজন কবিও কাজী নজরুল ইসলামের দ্বার কাছে নিয়ে আসতে পারবেন না। পৃথিবীর বহু জায়গায় সাম্রাজ্যবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, সাম্রাজ্যবাদকে তুষ্ট করেছে, পৃথিবীর বহু কবি আছে, নজরুল ইসলামের সময়েরও বহু কবি আছে বিভিন্ন প্রান্তে। কাজী নজরুল ইসলাম এক নিঃস্ব কাজী পরিবারের এক সন্তান, তিনি নিঃস্ব ছিলেন না। ব্রিটিশ এদেশে আসার পূর্বে আহমদাবাদ যেটা, সেই ইতিহাস জানা যায় যে মোগলদের সুলতানি শাসন আমলে কাজী ফকির আহমদ এবং কাজী ফকির আহমদের পিতা তারা রাষ্ট্রীয় কাজীর পদ আরোহণ করেছিলেন, এবং সুলতানি আমল থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের যে বংশধর তারা আফগানিস্তান থেকে এদেশে এসেছিলেন, এবং তারা রাষ্ট্রীয়ভাবে তখন কাজীর সম্মান ছিল অনেক বেশি। কাজী ফকির আহমদ, নজরুল ইসলাম, নজরুলের পিতা, তার দাদা, এরা ছিল রাষ্ট্রীয়ভাবে কাজীর পদ আরোহণকৃত, এবং সেই মোগল সুলতানি আমল থেকে কাজী নজরুল ইসলামের পরিবার ছিল প্রভাবশালী, এবং সেই কাজী পরিবার আপনারা সবাই জানেন যে পারস্যের কাজী ছিল বিচারক, এবং কাজী শুধু যে আমরা আমাদের দেশে মনে করি যে বিয়ে পড়ানোর কাজী, এই কাজী না। নজরুল ইসলামের পিতা যে অর্থে কাজী, সেই অর্থে কাজী হয়েছে মুনসেফ, সেই অর্থে কাজী হচ্ছে বিচারক, সেই অর্থে কাজী হচ্ছে ধর্মীয় গুরু। তার পরিবার ছিল ভারতের পূর্বে এই বাংলা ভাগের পূর্বে, ব্রিটিশ এদেশে আসার পূর্বে তারা ছিল সত্যিকার অর্থে, তারাই ছিল প্রভাবশালী জমিদার, তারাই রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল। এই ব্রিটিশ যখন এই বেনিয়ারা যখন এদেশে ঢুকেছে, তখন এই রাষ্ট্রীয় যে কাজীর পদগুলোকে এরা ওখান থেকে তারা ছাঁটাই করে দিয়েছে, এবং সেই অবস্থানে তারা হিন্দু এবং জমিদার এবং প্রভাবশালী বিভিন্ন অগ্রসমান কিছু গোষ্ঠীকে তারা লেখাপড়া করায়া ওই আধুনিকায়ন করে ওই যে ধর্মীয় পোষগুলোকে বিলুপ্ত সাধন করে দিয়েছে, যার ফলে নজরুল ইসলামের যে পিতা কাজী ফকির আহমদ, তিনি সেখান থেকে চুরুলিয়ায় তিনি সফর করে এসেছেন। এই ব্রিটিশের কারণেই নজরুল ইসলামরা নিঃস্ব হয়েছে। ব্রিটিশ এক শ্রেণীর লোককে জমিদার বানিয়েছে, আর বুনিয়াদি সৈয়দজাত এইরকম বংশজাত কাজী যারা, তাদেরকে নিঃস্ব বানিয়েছে, তাদের সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে, তাদের পোস্টগুলোকে বাজেয়াপ্ত করে দিয়ে তাদেরকে নিঃস্ব করেছে।
আর নীলকর নীল প্রথা এইরকম কিছু সিস্টেম তৈরি করে তারা জমিদারদেরকে তারা প্যাট্রোনাইজ করেছে। তাই কাজী নজরুল ইসলাম বাস্তব জগতে দুখুমিয়া হলেও পারিবারিকভাবে স্ট্যাটাসগতভাবে তিনি কখনোই এই দুখুমিয়া ছিলেন না। ব্রিটিশ তাদেরকে দুখুমিয়া বানিয়েছে, যার ফলে নজরুলের রক্ত ছিল সেই কাজীর রক্ত। এই রক্ত কখনো এই বুনিয়াদি ব্রিটিশের কাছে মাথা নোয়ায়নি, যার ফলে নজরুল কোনো রাজশক্তির কাছে মাথা নোয়ায়নি। তিনি লিখে গেছেন, কারোর ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোফাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, পরেও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর ভেদি। এই যে নজরুল আর কত সাম্যের গান গেয়েছেন নজরুল। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। নজরুলের সেই অগ্নিবীণার সুর, নজরুলের বিদ্রোহী, এটা আমরা হয়তো অনুভব করতে পারি নাই, ব্রিটিশ অনুভব করেছে। অথচ প্রতিপত্তি, টাকা পয়সা, ধন দৌলত, অর্থনৈতিকভাবে নজরুল ছিল একেবারেই নিঃস্ব। কিন্তু নজরুলকে তারা প্রধান প্রতিপক্ষ, প্রধান শত্রু মনে করেছে, যার ফলে নজরুলকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে, জেলে যেতে হয়েছে। এটাই ইতিহাস। এই যে এটাই ইতিহাস। এই ইতিহাসের পরিক্রমায় সত্যিকার অর্থে যাদের ভেতরে সৃজনশীলতা এবং চিন্তা শক্তির উদয় হয়, তারাই লিখে। নতুন হোক পুরাতন হোক, নবীন কিংবা প্রবীণ, নজরুল কখনো বিদেশি শক্তির কাছে ধর্ণা দেননি। আমরা অনেক বাংলা ভাষায় অনেক কবিকে দেখেছি। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তকে দেখি, আমরা দেখেছি যে ব্রিটিশের সময় তিনি ইংরেজি সাহিত্য নিয়ে খুব গবেষণা করেছেন, রপ্ত করেছেন, ইংরেজিতে কবিতা লিখেছেন। তিনি প্রতিভার অন্বেষায় তিনি বিলেত পর্যন্ত গিয়েছেন, তিনি সর্বশান্ত হয়েছেন। আপনারা সবাই ইতিহাস পড়েছেন। তিনি আবার ব্যাক টু প্যাভিলিয়ন, তিনি আবার এসেছেন। হে বঙ্গ, তিনি তার নিজের অনুশোচনা করেছেন। বিবিধ রতন তিনি তালাশ করেছেন ইংরেজি ভাষায় ইংরেজদের কাছে, কিন্তু তিনি সেখান থেকে ব্যর্থ হয়ে তিনি বলেছেন, এখানে অনুশোচনা করেছেন, হে বঙ্গ। তিনি লিখেছেন যে আমি বিবিধ রতন, এখানে রতন রেখে আমি রতন তালাশ করতে গেছি, আমি কোথায়। তিনি কিন্তু প্রতিষ্ঠা পাননি। তিনি শেষে বঙ্গে এসেই বঙ্গমাতাকেই তিনি প্রতিষ্ঠার তিনি ক্ষেত্র হিসেবে যখন তিনি গ্রহণ করেছেন, তিনি তখনই আসলেই মাইকেল মধুসূদন দত্ত হয়ে উঠেছেন। নাহলে তিনি ইংরেজি ভাষায় যথেষ্ট পারদর্শী ছিলেন। তিনি সনেট, তিনি ইংরেজিতে তিনি সনেট প্রথার পূর্ণাঙ্গ ব্যবহার করেছেন, কিন্তু তিনি সেখানে তার স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন। তিনি মাতৃভাষায় ফিরে এসেছেন। কিন্তু নজরুল বিদেশি ভাষা দিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। সত্যি নজরুলকে যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে নজরুল সত্যিকার অর্থে কেমন ছিলেন। বন্ধুরা, আমি সবসময় আহ্বান করি, যারা কবিতা লিখে, যারা সাহিত্য চর্চা করে, আমি তাদেরকে সবসময় আহ্বান করি
তারা যেন আমাদের জাতীয় কবিকে যেন তারা হৃদয়ে লালন করে। আমি জানি না কে কতটুকু আমাদের জাতীয় কবিকে হৃদয়ে লালন করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে থরে থরে সাজানো হয়েছে বই। আমি এখানে এসেছি এই নজরুলকে নেওয়ার জন্য। এই যে নজরুলের আত্মদর্শন দেখেছেন, নজরুলকে নেওয়ার জন্য এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন নজরুল, হাফিজ, হাল্লাজ, ওমর খৈয়াম সবগুলোকে ভালোবেসেছি, ভালোবেসেই সবার জন্য লিখেছি। দেখতে পাচ্ছেন জালালউদ্দিন রুমির আত্মদর্শন। আর এখানে দেখুন ওমর খৈয়ামের সৃষ্টিতত্ত্ব, ছবিতাত্ত্বিক ভেদ অন্বেষণ, মোস্তাক আহমদ। বন্ধুরা, আমি বরাবরই প্রচার বিমুখ। নিজেকে নিয়ে খুব বেশি প্রচার করি না, কিন্তু সময়ের পরিক্রমায় এখন ভাবছি যে আমাদের যে চিন্তার জগৎ কিছুটা পরিবর্তন আনা দরকার। আমরা আসলে পড়ালেখার সুযোগ পাই না এখন যে ডিভাইসে আমি কথা বলছি, এই মোবাইল আমাদের স্টাডি, আমাদের গবেষণা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের যেটা বলি বিশ্বাস এবং আমাদের সৃজনশীলতা, এটা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তারপরও মাঝে মাঝে ভাবনার উদয় হয় যে আসলেই কি এটা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করছে নাকি ভুল পথে। উত্তর আসে যে আসলে ভুল পথে পরিচালিত করছে। দেশের লক্ষ লক্ষ তরুণ যুবক টিকটকে নানান ধরনের ফানি ভিডিও, নানান ধরনের কিছুতে অযথা দেখা গেছে যে অযথা সময় নষ্ট করছে, তাদের অনেক সময় চলে যাচ্ছে সেখানে। বন্ধুরা, আমি নজরুলের কথা কি আর বলবো, একজন মহান কবি। আমি আজকে দুটো সাহিত্য আড্ডা ছিল, আমি যেতে পারিনি, কারণ আমি একটা কোম্পানিতে সেখানে আমি ট্রেনার। আমি সেখানে বিজনেস বিষয়ে আমি ট্রেনিং করাই। একটা ল্যান্ড ডেভেলপমেন্টস কোম্পানিতে আমি সেখানে ট্রেনার হিসেবে কাজ করি। এজন্য আমি যেতে পারিনি, কারণ বিগত দুটা সেমিনার আমার নষ্ট হয়েছে। মানে আমি একটা সেমিনারে আমি গেস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, আর একটাই হচ্ছে আমি ওই ট্রেনার আমাকে আমন্ত্রণ করেছে, আমি তার লেকচার শুনব। কিন্তু আমি কোনো কারণে একটা সাহিত্য সবাই গিয়ে আমি 4 ঘন্টা আটকা পড়ার কারণে আমি আমার নিজেরটাও আমি করতে পারিনি, ওটাও করতে পারিনি। অথচ শত শত যুবক, তরুণ, বৃদ্ধ কিংবা বয়োজ্যেষ্ঠ অপেক্ষা করেছিল যে আমি কিছু বলব। এই জন্য আজকে চাইনি। আমি নজরুলের হৃদয়ে, নজরুল ইসলামী মূল্যবোধ এবং আত্মজাগরণের কবি নজরুল, আবার বিদ্রোহী কবি নজরুল, সাম্যবাদের কবি নজরুল, প্রেমের কবি নজরুল, সুফিবাদের কবি নজরুল। নজরুলকে যে যে জায়গায় আলোচনার বিষয়,
নজরুল সেখানেই প্রাসঙ্গিক। নজরুল এমন এক প্রতিভা, এটা আমার মনে হয় একটা খনি, কিন্তু এই খনি অনেকেই আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে। নজরুল ইসলামের যে ইসলামী মূল্যবোধ, আত্মজাগরণ, এটা ছিল বিশ্বজনীন, এটা সর্বজনীন। বাঙালি মুসলিম জাতির ঘুম ভাঙাতে চেয়েছিলেন নজরুল। তিনি সর্বজনীন মূল্যবোধ ও প্রিয় নবীজির শাশ্বত বাণীর মর্মার্থ জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করেছেন। মুমূর্ষু মুসলিম সমাজকে উদ্দীপ্ত করার জন্য তার ইসলামী কবিতা বাঙালি মনে প্রেরণার দ্যুতি ছড়িয়েছে। নজরুলের, আমি যে বলছি যে কেউ কেউ বিদেশি ভাষায় নিজেকে উপস্থাপন করতে চেয়েছে, আর নজরুল বিদেশি ভাষা এনে বাংলা ভাষাকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিয়েছে। আপনারা কি ভাবেন? নজরুলের সাহিত্যের ভাষা, এটা আপনি যদি একটু গবেষণা করেন বুঝতে পারবেন। যেমন শাতিল আরব কবিতায় নজরুল কিরকম, শাতিল আরব, শাতিল আরব, পুতো যুগে যুগে তোমার তীর, লাহিদের লহু দিলিরের খুন, ঢেলেছে যেখানে আরব বীর, ইউজেছে এখানে তুর্ক সেনানি, ইউনানি মিশর আরবি কেনানি, লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনের নাঙ্গা চাঙ্গাসির নাঙ্গাসির, শাতিল আরব, শাতিল আরব, পুতো যুগে যুগে তোমার তীর, শামসের হাতে আশু আখে হেথা মূর্তি দেখেছি বীর নারীর, শাতিল আরব, শাতিল আরব, পুতো যুগে যুগে তোমার তীর। এই যে শামসের, শাতিল আরব, দিলেরের খুন, তুর্ক সেনানি, লাহিদের লহু, বেদুইন আজাদ, এই যে শব্দগুলো নজরুল প্রয়োগ করেছেন, আমরা ভাবি যে নজরুল কত মুন্সিয়ানার সাথে বিদেশি শব্দকে ব্যবহার করেছে। আমরা কি কখনো ভেবেছি মুসলমানের আত্মবিস্মৃত সত্তাকে ঘা মেরে জাগিয়ে তোলার জন্য বৈপ্লবিক চেতনায় শানিত হবার প্রেরণা জুগিয়েছেন কাজী নজরুল ইসলাম। নজরুল বলেছেন, আনোয়ার আনোয়ার, যে বলে সে মুসলিম, জীব ধরে টানো তার। বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার, আনোয়ার ধিক্কার, কাঁধে ঝুলি ভিক্ষার, তলোয়ারে সুরুজার স্বাধীনতা শিক্ষার, যারা ছিল দুর্দম আজ তারা দিকদার।